ভোর ৫টা ৫৫ হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ধরে রওনা হলাম এনজিপির উদ্দেশ্যে। আমি এর আগে কখনো বন্দে ভারতে করে যাইনি, তো এবার ভাবলাম যে এনজিপি যখন যাব তখন বন্দে ভারতে যাই, কারণ অন্যান্য ট্রেনে কিন্তু টিকিট ছিল না অ্যাভেলেবেল। আর বন্দে ভারতে যেহেতু সিটিং অ্যারেঞ্জমেন্ট, তাই এই ট্রেনে কিন্তু টিকিটটা ছিল। বন্দে ভারত ছাড়াও শতাব্দীতেও টিকিট অ্যাভেলেবেল ছিল, কিন্তু এর আগে একবার দার্জিলিং শতাব্দীতে গেছিলাম, তো এবার তাই এনজিপি যাওয়ার জন্য বন্দে ভারতটাকে বেছে নিলাম। এই যে ভিতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট, একদম যথাসময়ে কিন্তু ট্রেন ছেড়ে দিল। আর ট্রেন ছাড়ার সাথে সাথেই সকালে কিন্তু প্রথম চা দেওয়া শুরু হলো। চায়ের জায়গায় আপনি কিন্তু চাইলে কফিও নিতে পারেন, আমরা কফি নিয়েছিলাম। তো কফি খেতে খেতে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলতে থাকলাম। কিছুক্ষণের মধ্যেই চলে এলো ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার, আর এরকম অমলেট ছিল, তার সাথে ভেজিস ছিল, আর একটা পিনাট চিকিও ছিল। ফারাক্কা ব্যারেজ দেখবো বলে আগে থেকেই অপেক্ষা করছিলাম। কিছুক্ষণের মধ্যে দেখলাম নিউ ফারাক্কা জংশন স্টেশনটা চলে এলো। এই স্টেশনটা পেরোলে তার কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হবে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা বাঁধটা গঙ্গা নদীর উপরে নির্মিত একটি বাঁধ। ১৯৬১ সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, আর ১৯৭৫ সালে গিয়ে এই বাঁধটার নির্মাণ কমপ্লিট হয়েছিল। এই বাঁধটি নির্মাণের মূল উদ্দেশ্যই ছিল কলকাতা বন্দরকে সচল রাখতে ভাগীরথী নদীতে জল সরবরাহ বজায় রাখা। ২২৪০ মিটার লম্বা এই ফারাক্কা বাঁধটিতে ১০৯টি লক গেট রয়েছে। ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য জল এখান থেকে কিন্তু সরবরাহ করা হয়ে থাকে। বাঁধের পাশ ধরে ট্রেনটি এগিয়ে চলল। দেখতে দেখতে আমরা মালদা স্টেশনে পৌঁছে গেলাম। ভোর ৫টা ৫৫ বন্দে ভারত কিন্তু দুপুর ১:৩০টার মধ্যে এনজিপি পৌঁছে দেবে। অল্প সময়ে যাওয়ার জন্য এনজিপি এই ট্রেনটা কিন্তু বেশ ভালো। এবং দুপুরের খাবারও কিন্তু চলে এলো। তো দুপুরের খাবারে ছিল ভাত, ডাল, একটা ভাজা আলু ফুলকপি, চিকেন, রুটি, দই, পরে আইসক্রিমও দিয়ে দিয়েছিল। আবার দেখতে দেখতে চলতে থাকলাম।
একদম দুপুর 1:30 নাগাদই কিন্তু বন্দে ভারত পৌঁছে গেছিল এনজেপি স্টেশনে। এখন সিস্টেমটি একটু অন্যরকম করে দিয়েছে, বাদিক দিয়ে আপনাদের রাস্তা দিয়ে যেতে হবে, সেখান দিয়ে কিন্তু সমস্ত প্রাইভেট গাড়ি এবং শেয়ার গাড়ি আপনারা পেয়ে যাবেন। তো আমরা এবারে শেয়ার গাড়ি করে নিয়েছিলাম, যেটা ছিল পার হেড 350 টাকা করে, এবং এটা কিন্তু একেবারে ক্লক টাওয়ারের সামনে, ওখানে আপনাদেরকে নামিয়ে দেবে। অর্থাৎ ক্লক টাওয়ার এবং ম্যাল রোডের যে ক্রসিংটা, যেখানে সমস্ত গাড়ি টাড়ি দাঁড়ায় ট্যাক্সি স্ট্যান্ড, সেইখানে কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবে এবং পার হেড নেবে 350 টাকা। শেয়ার গাড়িতে যেমন আসার সুবিধা আছে, কারণ অল্প খরচে হয়ে যায়, তবে কিন্তু কিছু অসুবিধাও রয়েছে। বিশেষ করে সামনে কিন্তু ওরা 1 থেকে 2 জন নেয়, আর মাঝের যে সিটটা, যেটাতে সাধারণত 3 জন ভালোভাবে বসা যায়, সেখানে কিন্তু ওরা 4 জন নেয়, আর পিছনে কিন্তু 2 জন 2 জন করে নেয়। তো সেটা আপনারা দেখে নেবেন। আর ওরা কিন্তু সবসময় ক্লক টাওয়ারের ওই ক্রসিংয়ে নামাবে না, আপনারা কিন্তু ভালোভাবে কথা বলে নেবেন যে কোথায় নামাবে, এবং তারপরে নামার আগে তখনই কিন্তু টাকা দেবে, গাড়িতে উঠে কিন্তু টাকা দেবেন না। রাস্তার দুপাশে চায়ের বাগান দেখতে দেখতে হঠাৎই চোখে পড়লো যে দূরে এই পাহাড়ের দৃশ্য। এই পাহাড়ের দৃশ্য দেখলেই মনটা ভালো হয়ে যায়, মনে হয় এই তো আর একটুখানি অপেক্ষা, তারপরে চলে আসবে আমাদের স্বপ্নের শহর, আমাদের পাহাড়ের রানী দার্জিলিং। পড়ন্ত রোদের আবেশে চারপাশটা ঝকঝক করছিল এবং খুবই ভালো লাগছিল, কারণ কত পাহাড়ের দিকে আমরা উঠছিলাম, তত কিন্তু ঠান্ডার প্রভাবটা বাড়ছিল। দার্জিলিংয়ে আসার জন্য সাধারণত 3টে রাস্তা রয়েছে, একটা তো পাংখাবাড়ি রাস্তা, একটা রোহিণী রাস্তা, আর একটা হচ্ছে একদম পুরনো রাস্তা, যেটা NH 55। তো এবারে আমরা এই NH 55 ধরে এসেছি, কারণ রোহিণী রাস্তাটা কিন্তু কিছুদিন আগে ধসে ভেঙে গেছে। আর এই রাস্তার পাশ দিয়ে গেছে কিন্তু টয় ট্রেন, আর আমরা কিন্তু সেই টয় ট্রেনের দেখাও পেয়েছি। দার্জিলিংয়ে আসার জন্য সবচেয়ে পুরনো রাস্তা কিন্তু এটা। এবারে কিন্তু আমরা শেয়ার গাড়ি করে এই রাস্তা ধরেই দার্জিলিংয়ের পথে এসেছি। কিছু দূর টয় ট্রেনের পথে যেতেই চোখে পড়ল এই জলপ্রপাতটা। এটার নাম পাগলাঝোড়া জলপ্রপাত। টয় ট্রেন কিন্তু এই জলপ্রপাতের সামনে দিয়েই যায়। ভাবুন তো, টয় ট্রেন থেকে এটা দেখতে কত সুন্দর লাগবে। শীতকালে তো এমনিতেই দিন ছোট, তার উপর পাহাড়ে দিনটা যেন আরো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ঝুপ করে যেন কখন সন্ধে নেমে যায় টেরই পাওয়া যায় না। 4টে, 4:15 বাজতে না বাজতেই দেখলাম সূর্যি মামা ডুবতে শুরু করেছে, আর পাহাড়টা অন্ধকারে ক্রমশ ঢেকে যাচ্ছে। বুঝলাম যে আমরা যখন পৌঁছাবো তখন একেবারে গাঢ় সন্ধে হয়ে যাবে।
এই যে এখানে হচ্ছে এটা কার্শিয়াং, আর এদিকে ডান দিকে যে রাস্তাটা গেছে যেখানে ওয়ে টু দার্জিলিং লেখাই রয়েছে, এই রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাচ্ছি দার্জিলিং এর দিকে। শেয়ার গাড়িতে তো অনেক লোকজন ছিল, তারা কিন্তু একে একে নামতে শুরু করেছে তাদের গন্তব্যে, অর্থাৎ তাদের যে বিভিন্ন হোটেল ছিল, সবাই তো আর ম্যালে হোটেল নেয় না, ম্যাল থেকে অনেকে অনেকটা দূরেই থাকে ভিউয়ের জন্য এবং একটু শান্তি নিরিবিলিতে থাকার জন্য, তো তারা কিন্তু একে একে নামছিল। ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করলো, সূর্যের শেষ আভাটুকু গায়ে মেখে অপেক্ষা করতে লাগলাম আমাদের গন্তব্যের জন্য। আপনারা যখন মল রোডের কাছাকাছি পৌঁছাবেন, অর্থাৎ ক্লক টাওয়ারের ওই মোড়ে পৌঁছাবেন, তখনই কিন্তু টাকাটা পেমেন্ট করবেন, বা আগে একটু করতে পারেন, কিন্তু একদম শুরুতেই দেবেন না, তাহলে কিন্তু ওরা অনেকটা নিচে নামিয়ে দেবে, তখন কিন্তু লাগেজ নিয়ে উপরে যেতে আপনাদের অসুবিধা হবে। 9 নভেম্বর 2025 রবিবার। দেখতেই পাচ্ছেন মল রোডটা বেশ জমজমাট, প্রচুর ভিড়, এবং দার্জিলিং এ এসে কোথায় থাকলাম, কি খেলাম আর কোথায় ঘুরলাম সেই সমস্ত কিছু ইনফরমেশন থাকবে পরের ভিডিওতে। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন।